This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। জনমতে এই মুহূর্তে গত ৬-৭ মাস ধরে বাংলাদেশের যে আপডেট আপনাদের কাছে দিয়েছি, সেই আপডেটের মধ্যে প্রচুর সাড়া পাওয়া গেছে। নিঃসন্দেহে বহু মানুষ দেখেছেন, উৎসাহিত করছেন বলার জন্যে। বহু মানুষ তারা তাদের কমেন্ট করেছেন, যে কমেন্ট হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু তথাপি যে কোনো ক্ষেত্রে একটা সক্রিয়তার প্রয়োজন রয়েছে। একটা কথা প্রায়শই শোনা যাচ্ছে, অংশগ্রহণমূলক প্রতিনিধিত্ব বা পার্টিসিপেটরি ডেমোক্রেসির কথা। অর্থাৎ এই যে পার্টিসিপেটরি ডেমোক্রেসি, অর্থাৎ যেখানে ডেমোক্রেসিতে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সংস্কার সাধন, যাতে বিভিন্ন মত পথ, বিভিন্ন বয়স, ধর্ম, লিঙ্গ, বিভিন্ন মানুষ যাতে তার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন, তাতে গণতন্ত্র প্রাণবন্ত এবং সাবলীল হয়ে ওঠে। এটাই বেসিক্স। কিন্তু অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের প্রশ্নে বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, যারা পরবর্তী ক্ষেত্রে সমন্বয়ক হয়ে জাতীয় নাগরিক পার্টি তৈরি করেছে, সেই তারা কিন্তু আওয়ামী লীগকে বিবর্জিত নির্বাচন চেয়েছে। প্রথম থেকে বিএনপির একটা স্টান্স ছিল যে 15 বছর ধরে আওয়ামী লীগ শাসনকালে বিএনপি তারা যথেষ্ট লড়াই করেছে বিভিন্ন ক্ষেত্রে। রাজপথের আন্দোলনে বিএনপি কিছু কিছু সময় আওয়ামী লীগকেও ছাপিয়ে গিয়েছিল যখন আওয়ামী লীগ বিরোধী ছিল। রাজপথের আন্দোলনের জন্য আওয়ামী লীগ একেবারে, যাকে বলে একটা কথাই আছে, মাহির একদম, মানে যাকে বলা যায় একেবারে সর্বোচ্চ, মানে তাদের দক্ষতার সীমা থাকে, কিন্তু বিএনপিও করতে পেরেছিল। তথাপি যখন দেখলো যে ক্রমশ বিএনপি নির্বাচন নিয়ে কোনো স্পষ্টতা নেই বাংলাদেশের, এবং নির্বাচন কবে হবে এই নিয়ে স্পষ্টতা নেই, স্বাভাবিকভাবে হচ্ছে বিএনপি অনেকটা দূরে সরে যাচ্ছিল। এমতো অবস্থায় দাঁড়িয়ে কিন্তু বিএনপি থেকে শুরু করে বাংলাদেশের যে নির্বাচন কমিশন, তারা কিন্তু আওয়ামী লীগের পক্ষেই বলেছিলেন। এমনকি পার্টিসিপেটরি ডেমোক্রেসি করতে গেলে সেখানে আওয়ামী লীগ ছাড়া কীভাবে হবে। আমরাও বারবার এই কথাটা বলেছি, জনমতে বারবার এই প্রশ্নটা তুলেছি, যে যেমন শ্রেষ্ঠ সময় কখনোই মারাদোনাবিহীন আর্জেন্টিনা টিম হয় না, রস ছাড়া রসগোল্লা হয় না, ভাবাই যায় না। ঠিক তেমনিভাবে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি কিভাবে সম্ভব। অনেকে দালাল এই সমস্ত বলেছেন, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে নিঃসন্দেহে আওয়ামী লীগের একটা প্রশ্ন রয়েছে। হ্যাঁ, বিচার নিয়ে যে প্রশ্ন রয়েছে, দোষ করলে, অন্যায় করলে এবং ক্রাইম করলে বিচার হবে, এটা তো সর্বজন সিদ্ধ একটা বিষয়। কিন্তু বিচারের নামে যদি প্রহসন হয় বা বিচারকে সামনে রেখে তাকে আমি একেবারে শেষ করে দেবো, এই প্রবণতা কাজ করে, তাহলে একটা দেশ বা জাতির জন্য সংকট নেমে আসে। এই তো ব্যাপার। যদি অধুনা বাংলাদেশে এখন এই মুহূর্তের পরিস্থিতি যে জায়গায় রয়েছে, তাতে একটা বলা যেতে পারে যে নাগরিক যে পার্টি, জাতীয় নাগরিক পার্টি, তার হাসনাত আবদুল্লাহর বক্তব্য ফায়ারি বক্তব্য। সজীব আহমেদ ভূঁইয়া সে আরও বলেছে যে 5ই আগস্ট যদি হাসিনার পতন না হতো, তাহলে তারা সশস্ত্র বিদ্রোহ বা বিপ্লবের মধ্যে যেত, এবং ভিডিও বার্তাও রেডি ছিল, অস্ত্রশস্ত্র জোগাড় করা ছিল। স্বাভাবিক যদি পাল্টা ঘুরিয়ে এখন প্রশ্ন করা যায়, সেদিন তো অস্ত্র জোগাড় ছিল, হাসিনাও নেই, তাহলে অস্ত্রগুলো এখন কোথায় আছে? অস্ত্রগুলো কাদের উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে? এই যে অপরিপক্ষ মন্তব্য, এবং তার জেরে সেনাবাহিনীও কিন্তু পাল্টা বক্তব্য তারা বলেছে। তারা হাসনাত আবদুল্লাহকে যে বক্তব্য তারা রেখেছে, অপরিপক্কতার কথা বলেছে, এবং হচ্ছে মিথ্যা বয়ান তারা তৈরি করছে। কারণ তিনি বলেছেন যে তাকে ক্যান্টনমেন্টে ডেকে যা যা কথা হয়েছে সেই কথাগুলোতে সারফেস করে দিয়েছেন। কি বলেছেন শুনুন একটু। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে, সেটাকে আমরা স্বীকার করে নেই। কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিমণ্ডলে
আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, যেভাবে ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। আপনারা তখন কোথায় ছিলেন? বিগত 1.5 দশক ধরে আমরা কোন জেনারেলকে দেখি নাই পদত্যাগ করতে। দেশে অত অন্যায় হয়েছে, এত জুলুম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কোন সচিবকে দেখি নাই পদত্যাগ করতে। একটা চ্যানেলের কি মেরুদণ্ড সেটা ছিল না? আপনারা তখন কোথায় ছিলেন? আমরা কাউকেই দেখি নাই এই অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে। আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে, আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো, আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি, যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কারগুলি রয়েছে, এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে, যেটি গত 1.5 দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন, আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই। সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না। দীর্ঘ যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে তিনি বিনয়ের সঙ্গে বলছেন, কিন্তু বিনয়ের সঙ্গে যেরকম হুমকি দেওয়া যায় এবং নিজের দেশের জনগণকে আর্মির বিরুদ্ধে করছেন এবং বিভিন্ন পরিসংখ্যান দিচ্ছে, এবং তাতে একটা কথা নিঃসন্দেহে যদি এক লাইনে বলতে হয়, এটাই বলতে হয়, সেনা ছাত্র সংঘাতে এখন উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। এবং কেন সেনা ছাত্র এই সংঘাত? জুজুর নাম আওয়ামী লীগ। আওয়ামী লীগকে দেখে জুজু দেখার মতো একটা যেন ভয় পাচ্ছে। আমি আসবো প্যানেলের কাছে, তার আগে একজন জাতীয় পার্টির নেতা, যারা বাংলাদেশে দীর্ঘদিন 15 বছর তারা ছিল সরকারে আওয়ামী লীগের দোসর হয়ে, তার নেতা JM কাদেরের একটু বক্তব্য যা রয়েছে আমি একটু গ্রাফিক্স প্লেটে আপনাদের কাছে একটু তুলে ধরব। JM কাদের বাংলাদেশে বর্ষিয়ান নেতা, জাতীয় পার্টি, তার বক্তব্য, এখন দেশ এমন একটা পর্যায়ে রয়েছে যা বর্ণনার অতীত। কোনো নাগরিকের জীবনের নিশ্চয়তা নেই। মানুষের এই অসহায় অবস্থা দেখে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই নেই। একমাত্র আল্লাহর উপর ভরসা করে এখানকার মানুষ বেঁচে আছেন। সরকারের প্রধান দায়িত্ব ছিল মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা, কিন্তু তারা ব্যর্থ। পুলিশকে সম্পূর্ণ অকার্যকর করে ফেলা হয়েছে। পুলিশকে কার্যকর করার ব্যবস্থা না করে এখন দেশটাকে আগুনের মুখে ফেলে দেওয়া হচ্ছে। কেউ এখানে নিরাপদ নয়। অন্তর্বর্তী সরকার যখন পারছে না, তখন তাদের ছেড়ে দেওয়া উচিত। যদি অন্য কেউ ভালো করতে পারে, তবে দেশের মানুষ রক্ষা পাবে। ওনারা যত তাড়াতাড়ি ছেড়ে যান, দেশ ও জাতির জন্য ততটাই মঙ্গল। খুব বাস্তবিক বাংলাদেশের বহু মানুষের এখন মনের কথা। বহু রাজনীতিবিদ একেবারে যে পরিস্থিতির মধ্যে পড়েছেন, তাতে খুব একটা সংকটজনক পরিস্থিতি বলবো কিনা সেটা নিঃসন্দেহে একটু যাচাই করে নেওয়ার রয়েছে। সে কারণে আজকে প্যানেলে যারা যারা রয়েছেন আমি তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন অধ্যাপক ডক্টর দেবর্ষী ভট্টাচার্য, যিনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে রয়েছেন ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রবক্তা, একজন বিশিষ্ট তাত্ত্বিক, রাজনৈতিক ভাষ্যকার, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। দুজনকে স্টুডিওতে রয়েছেন এবং আমাদের সঙ্গে বিশেষভাবে যুক্ত হচ্ছেন বাংলাদেশ থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম, তরুণ একজন ছাত্রনেতা, ছাত্রলীগের, তিনি ছাত্রলীগ নেতা। আমি আরিফুল ইসলামকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আরিফুল, এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, আমরা যে ছবিগুলো পাচ্ছি, বা এখানে বাংলাদেশে অনেক মানুষ বিভিন্ন সময় যারা আসেন চিকিৎসার জন্যে, আমাদের দপ্তরের কাছাকাছি মার্কুইস স্ট্রিটে বাংলাদেশের মানুষের অত্যন্ত প্রিয় একটি জায়গা।
সেইখানে মানুষও আসা অনেক কমে গেছে এই 7 মাসে ভিসা সমস্যার কারণে। তথাপি যতজন আসছে বিভিন্ন সময় যাদের যোগাযোগ হয়েছে তারা একসময় বলে অবস্থা ভালো নয়, কেউ কেউ বলেন না আমাদের এই জায়গাটা ঠিকই আছে কিন্তু অন্যান্য জায়গায় অনেক অশান্তি হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা। কিন্তু যেটা লেটেস্ট যেটা দাঁড়াচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি তারা এবং সেনাবাহিনী, কোথাও কোথাও সেনা অভ্যুত্থানের কথা শোনা যাচ্ছে, বিভিন্ন জায়গায় সেনাবাহিনী পজিশনিং নিয়ে রয়েছে। প্রকৃত অবস্থাটা কি একটু আপনার মাধ্যমে গোটা যারা আমাদের ওই অনুষ্ঠান দেখছেন আর প্লাসে 2 বাংলা মিলিয়ে তাদের কাছে একটু পরিস্থিতিটা একটু যদি তুলে ধরেন। আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশের পরিস্থিতি বর্তমান খুবই ভয়াবহ অবস্থা। সাধারণ মানুষের বসবাস করার মতো কোনো অবস্থান নেই। এখানে জঙ্গি সংগঠন বাংলাদেশ একদম গিলে ফেলছে, দখল করে নিছে। এখানে এমন অবস্থা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের কোনো নিরাপত্তা নেই। এবং আপনি যে প্রশ্ন করলেন যে এই বাংলাদেশের অবস্থান বলতে কিছু নেই। বাংলাদেশ নেই, বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে পরিণত হয়ে গেছে। বাংলাদেশে প্রতিদিনই ধর্ষণ হচ্ছে, মিডিয়ায় আসতেছে না, মিডিয়া একদম নিশ্চুপ এবং মিডিয়া মানে কোনো কথা বলতেছে না, মিডিয়া একদম নিশ্চুপ। তারপরে হচ্ছে আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা এবং কোঠা আন্দোলন হলো, আপনার যে কোঠা আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীদের বোকা বানিয়ে এই জঙ্গি সংগঠন ক্ষমতা দখলের জন্য, মানে কোঠা আন্দোলন করে যে ওরা ক্ষমতা দখল করে যে চেয়ারে বসে, আসলে ওদের মূলত উদ্দেশ্য ছিল ক্ষমতা, কোঠা আন্দোলন না। এই কোঠা আন্দোলনের সমন্বয়করা এবং আপনারা ভালো করে দেখছেন বর্তমান যখনই অনেক দল, বাংলাদেশে অনেক বড় বড় দল আছে, তারা নির্বাচনের কথা বললেই এই জামাত ইসলামের আমির শফিকুল ইসলাম বলেন আগে দেশ সংস্কার করা হোক, দেশ সংস্কার করার কথা বলে প্রতিদিন আপনার হচ্ছে ধর্ষণ হচ্ছে, বলাৎকার হচ্ছে, খুন হচ্ছে, দখল হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনো গ্রেপ্তার করা হচ্ছে কোনো ধরনের কোনো মামলা ছাড়াই। একেবারে যা মিডিয়ায় কোনো কিছু দেখাচ্ছে না, কোনো কিছু শো করতেছে না। আজকে বাংলাদেশের সাধারণ মানুষ মানে নিরুপায় হয়ে রাস্তায় নামছে, যারা রাস্তায় নামছে বিভিন্ন আন্দোলন করছে। আপনারা দেখছেন 5ই আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পতন করার পরে তারা প্রতিদিন সাধারণ মানুষ মাঠে নামছে, মানে আন্দোলনের জন্য নামছে, কাউকে মানে মাঠে আর অবস্থান করতে দিচ্ছে না। ইউনূস সরকারের বিরুদ্ধে, এই জঙ্গি সরকারের বিরুদ্ধে, এই জঙ্গি ইউনূসের বিরুদ্ধে এবং জামাত ইসলামের বিরুদ্ধে কথা বললেই তাদের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, মারপিট করা হচ্ছে এবং প্রতিদিন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মানে কোথাও না কোথাও 5টা 10টা 20টা করে হত্যা করা হচ্ছে। এগুলো মিডিয়ায় আসতেছে না। আজ আপনি যে একটু আগে কথা বললেন যে সেনা অভ্যুত্থান, আসলে বাংলাদেশ আমরা বাংলাদেশের যারা সাধারণ মানুষ, আমরা সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা আছে। আমাদের দেশকে নিয়ন্ত্রণে নেবে এবং দেশকে ভালোভাবে দেশ পরিচালনা করার জন্য এবং জঙ্গি নিধনের জন্য সেনাবাহিনী কাজ করবে, আমরা এ বিষয়ে আশাবাদী। আমি আরিফুল, মানে এই যে এটা সেনাবাহিনীর পুরো আস্থা রাখলেন, এই বারবার আপনি কথাতে যেটা বলছেন এই জঙ্গি বাহিনী এবং হচ্ছে জামাতের উদাহরণ দিলেন, জামাতের যিনি আমির ডাক্তার শফিকুর রহমানের কথা বললেন বারবার। কিন্তু এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগ যার আপনি প্রতিনিধিত্ব করছেন, যার একটা গভীর ইতিহাস আছে, 52 সালে সেই ভাষা আন্দোলনের, সেই সময়েও ছাত্রলীগ ছিল, তারা উল্লেখযোগ্য একটা ভূমিকা পালন করেছিল। 71-এর মুক্তিযুদ্ধে বা মুজিব মাহিরি যখন গঠন করা হলো, বা তার পরবর্তী অধ্যায়ে ছাত্রলীগের সেরা অনেক এরকম নেতা যারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, বা পরবর্তী ক্ষেত্রে যখন ভেঙে গিয়ে জাসাদ বলে যে পার্টিটা হলো জাতীয় সমাজতান্ত্রিক দল, সেখানেও যারা নেতৃত্ব দানকারী জায়গায় ছিলেন তারা এক সময় বিরাট বড় ছাত্রলীগ নেতা ছিল। কিন্তু যার এরকম অভিজ্ঞতা, ছাত্রলীগ, যুবলীগ, তারা কোনো রকম রাস্তায় নামলে রেজিস্ট্যান্স দিতে পারছে না, এতটাই খারাপ অবস্থা ঠিক কেন হলো? এটা একটা বিরাট একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আসলে এই আপনি যে প্রশ্নটা করছেন এটা হচ্ছে কি, বাংলাদেশ মানে ছাত্রলীগ, আর বাংলাদেশের ইতিহাস মানে ছাত্রলীগের ইতিহাস, আর ছাত্রলীগের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস। 1949 সালের 4ঠা জানুয়ারিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠাতা করে। আর বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের মানে আমাদের 1952 সাল থেকে শুরু করে
আজ অবধি পর্যন্ত বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের, বাংলাদেশের প্রত্যেকটা দুঃসময়ে মানে বাংলাদেশ ছাত্রলীগ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে রক্ষা করার জন্য ব্যাপক ভূমিকা পালন করছে। আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে জাসদ, আসলে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন বিভিন্ন ভাবে হয়, কিন্তু এই বর্তমান সময়ের যে জঙ্গি মানে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আঘাত আসছে, কিন্তু এরকম আঘাত কখনোই আসে নাই যে মানে এতটাই খারাপ অবস্থা হয়েছে যে আপনি বললেন যে ঘর থেকে বের হতে পারতেন, আসলে ঘর থেকে না, আমরা বাড়ি ঘরে থাকতে পারতেছি না। আমাদের সাধারণ শিক্ষার্থীরা, ছাত্রলীগের নেতা কর্মী, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগের সাধারণ ভোটাররা আমরা কেউ বাড়িতে থাকতে পারতেছি না। আমাদের একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে, আমাদেরকে র্যাব তুলে নিয়ে যাচ্ছে, আমাদেরকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, আমাদেরকে সেনাবাহিনী তুলে নিয়ে যাচ্ছে, মানে যৌথ বাহিনী এক কথায়। আমরা কেউ থাকতে পারতেছি না, আর আমাদের একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আবার আরেকটা আপনার কাছে আমি আরেকটা নিউজ দিই, সেটা হচ্ছে কি আপনি এই যে বিএনপি সংঘর্ষ হচ্ছে বিভিন্ন জায়গায়, ওরা নিজেরা সংঘর্ষ করে আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, আর আমাদেরকে মামলাগুলো দেওয়া হচ্ছে অস্ত্র মামলা বিভিন্ন, মানে আমাদের জামিনের কোনো প্রক্রিয়া নাই, হাইকোর্ট আমাদের জামিন দিচ্ছে না। এখানে আপনি আরেকটা জিনিস দেখেছেন, আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব নিজেই বলছে জামিন দেখে শুনে দিবেন, মানে যারা ছাত্রলীগ করে আওয়ামী পন্থী তাদেরকে কোনো জামিন দেওয়া হবে না। খুবই ভয়াবহ অবস্থায় আছি আমরা, এক জায়গায় 7 দিন বেশি থাকতে পারি না। আমি বুঝতে পেরেছি যে আপনি যে কথাটা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, যে জায়গাটা বললেন একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে ঠিক 7 মাস ধরে এতটাই ভয়াবহ পরিস্থিতি। অনেকে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনি মানে এই যে কথাগুলো বললেন, কেন বাংলাদেশে বারবার অনেকেই বলছেন বাংলাদেশের মিডিয়াতে এইগুলো আসছে না, হয়তো তাদেরও বহু আমি জানি পুরনো অনেক পরিচিত সাংবাদিক এই চ্যানেলে একসময় সুভাষ সিংহ রায়, তার সাথে আমি ডিবেট করেছি, আমি বিখ্যাত সঞ্চালক সোমা ইসলামের মতো সাংবাদিক, তারা অনেক 7 মাস হয়ে গেল অতিক্রান্ত, তারা কেমন আছে কি অবস্থায় আছে কোনো খবর তাদের নেই। বহু সাংবাদিক ভেতরে অন্তরীণ অবস্থায় রয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির কথা আপনি তুলে ধরলেন, আমি বুঝতে পারছি। এবং যে কথাটাই বললেন বিমলদা, আপনার কাছ থেকে জানতে চাই, বাংলাদেশে ছাত্রলীগের যে ইতিহাস রয়েছে, যে ইতিহাসের এক গৌরবজনক অধ্যায় মানে অংশীদার এই আরিফুলও বলছে যে এই রকম পরিস্থিতি বাংলাদেশে কখনো এরকম আসেনি, এটা একটা ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে থেকে দাঁড়িয়ে আমরা কতটা ভালো কি আশা করতে পারি, তার কারণ বাংলাদেশের পরিস্থিতির সাথে ভারত বা এই উপমহাদেশের শান্তি শৃঙ্খলা গণতন্ত্র উন্নয়ন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত হয়ে আছে। এই জায়গাটা থেকে আপনি কি মনে করছেন? বাংলাদেশের অবস্থা কি সেটা জানাতে 2 দিন আগে আমাকে বাংলাদেশ থেকে একটা হোয়াটসঅ্যাপ এলো, ছবিগুলো আমি পরে আপনাকে পাঠিয়ে দেবো, শুধু খবরটা দিই। ঝালকাঠি বলে একটা জায়গা, বরিশালের ঝালকাঠি, সেখানে একটা ঠাকুর বাড়ি ছিল, 108 স্বামী অমলানন্দ অবধূত গুরু মহারাজ তার জন্মস্থান, এর পাশেই একটা শিববাড়ি, একটা পীঠস্থান শক্তিপীঠ, সেখানে রয়েছে 1000 বছরের ভৈরব ত্রম্বকেশ্বর মন্দির। হঠাৎ করে কিছু ক্রিমিনাল করছে কি, মন্দিরে যাওয়ার রাস্তাটা আটকে দিয়েছে, ছবিগুলো দিয়েছে, আপনাকে পরে পাঠিয়ে দেবো। অর্থাৎ আইন শৃঙ্খলা ব্যাপারটা তো করবে একটা অথরিটি। বাংলাদেশকে আলোচনা করতে গেলে আমার অনার্সে পড়া একটা কথা মনে পড়ে যায়, আমাদের স্যাররা পড়াতেন যখন তারা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি আলোচনা করতেন হায়ার সেকেন্ডারিতে, টমাস হবসের একটা বই আছে লেভিয়াথান, সে লেভিয়াথানে রাষ্ট্র না থাকলে কি হতে পারে তার কথা উনি বর্ণনা করে গেছেন, বলেছেন এটা কি হতে পারে, ওয়ার অফ অল এগেনস্ট অল, এটা প্রায় সকলের বিরুদ্ধে সকলে যুদ্ধ বেঁধে যেতে পারে। এখন হবস যদি বেঁচে থাকতেন, এই বাংলাদেশের অবস্থা হলে তিনি বলছেন যে দেখো আজ কোন সালে 1651 সালে বই লিখে গেছি, আজকে তার প্র্যাকটিক্যাল হচ্ছে। মাঝখানে আফগানিস্তানে যা হয়েছিল, তালিবান চলে যাচ্ছে আবার আসছে, এবং সেখানে গোটা দেশটা চোর লুটেরাদের হাতে চলে গেছে, বাংলাদেশটাও কিন্তু তাই ঘটেছে। কারণটা কি? অনেকগুলো কারণ আছে, সব ডিটেল আলোচনা করব না, কিন্তু এই যে এখন যা দেখছি, আসলে বাংলাদেশে বর্তমান অবস্থার সুযোগে একটা ভেস্টেড ইন্টারেস্ট তৈরি হচ্ছে, যে ভেস্টেড ইন্টারেস্ট বাংলাদেশ সমাজের মধ্যেই ছিল। সেটা কি? বাংলাদেশে আপনি যদি স্বাধীনতা আন্দোলনের ইতিহাসটা দেখেন, বাংলাদেশ স্বাধীনতা আন্দোলন, বাংলাদেশে যে খুনোখুনিগুলো ঘটেছে, খান সেনারা যতটা করেছে তাদের নিজেদের লোকেরাও ততটাই করেছে, তার চেয়ে বেশিই হয়তো করেছে। রাজাকার, আলবদর, তারা তো পাকিস্তান থেকে উড়ে আসেনি, তারা সব বাংলাদেশের ভেতরেই তৈরি হয়েছিল, এবং তারাই কিন্তু যারা স্বাধীনতাপন্থী তাদের হত্যা করেছে, তারাই কিন্তু 1975 সালের 15ই আগস্ট
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রায় সপরিবারে হত্যা করেছে। শেখ হাসিনা এবং রেহানা বাইরে ছিলেন বলে বেঁচে গেলেন, নইলে হত্যা করলো। কেন করলো হত্যা? সবাইকে করা হচ্ছিল কেন? কারণ একটাই, তারা কিন্তু শেখ মুজিবুর রহমানের স্মৃতিটা রাখতে চাইছিল না। স্মৃতিটা থাকলেই কিন্তু বাংলাদেশের মানুষজন মুজিবুর রহমানকে কেন্দ্র করে আবার এক হতে পারে, সেই জন্য স্মৃতিটাকে নষ্ট করবে। ঠিক যেরকম এবারে বাড়িটাকে ভেঙে দিল, ওই বাড়িটা তো বহু ইতিহাসের একটা সাক্ষী, লক্ষ্য একটাই, এই স্মৃতিটাকে ধ্বংস করে দেওয়া। কিন্তু এরা তো মূর্খ হয়, মূর্খের দল, বা জানে না যে মানুষের মানে ভাবনা থেকে, চিন্তা থেকে স্মৃতি মুছে ফেলা যায় নাকি, সেটা তো যায় না। কিন্তু এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে, এই যে সমন্বয়ক নামক কিছু লোক, তাদের মধ্যে একজনের কথা বলি, আসিফ মাহমুদ, ও বলছে 5ই আগস্ট সরকার পতন না হলে সশস্ত্র অভ্যুত্থান শুরু হতো, এর জন্য সব প্রস্তুতি সারা ছিল। তার মানে অস্ত্র টস্ত্র নিয়ে ওরা রেডি ছিল। এখানে আমি যে সরকারটা উৎখাত হয়েছে তার একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে হয়তো সমালোচনাই করব, যে এতটা চক্রান্ত হয়েছে একজন প্রশাসক হিসেবে শেখ হাসিনা বুঝতে পারলেন না। অর্থাৎ কোথাও তার প্রশাসন চালানোরও কিন্তু ত্রুটি আছে, ভুল স্বীকার না করলে আগামী দিনে এগোতে পারবেন না। তাই আওয়ামী লীগের আমি নেতাকর্মীদের বলবো, এই ভুলটাকে স্বীকার করুন যে কোথাও সরকার চালানোয় খুব ব্যাপক গোলমাল ছিল, নইলে এইরকম ক্রিমিনালগুলো হাতে অস্ত্র জমা করলো কি করে? 1 নম্বর। কিন্তু অস্ত্র তো জমা হয়েছে যখন তাদেরকে ছেড়ে দেওয়া হলো। না 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 না, আমি বলছি এখন কি হয়েছে, যখনই শেখ হাসিনা চলে আসতে বাধ্য হলেন, তারপরেই দেখবেন যে থানাগুলো অ্যাটাক করা শুরু হলো, প্রচুর পুলিশ অফিসারকে ওরা মেরে ফেলেছে, এবং থানা থেকে বা বাংলাদেশের অন্যান্য মানে বাহিনী যারা, তাদের হাত থেকে অস্ত্রগুলো নিয়ে নিয়েছে। সেই অস্ত্রগুলো রয়েছে ক্রিমিনালদের হাতে। তারপর একের পর এক ক্রিমিনাল, যার মধ্যে বেশ কিছু ক্রিমিনালের বিরুদ্ধে, কয়েকজনের বিরুদ্ধে তো মৃত্যুদণ্ডের রায় ছিল, তারা জেল থেকে বেরিয়ে এসছে, ফলে তাদের হাতে অস্ত্র রয়েছে, লুট করা অস্ত্র। এই জোরে এই লোকগুলো এখন সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করছে। অর্থাৎ বাংলাদেশ রিয়েলি একটা টিন্ডার বক্সের মধ্যে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় এক্সপ্লোশন হতে পারে। এবং এই সময় আরেকটা অদ্ভুত ব্যাপার ঘটছে, যে আমরা ইউজুয়ালি সেনা শাসনের বিরোধী, বিশেষত আমরা যারা গণতান্ত্রিক দেশে বাস করি, আমরা মনে করি সেনাবাহিনী একদম শাসন করা উচিত নয়। ঠিকই মনে করি, কারণ শাসন করবে সিভিলিয়ান। কিন্তু বাংলাদেশে আমার যতটুকু এখনো বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখছি, অনেকেই ফোন করে যে সেনা শাসন এখন একটা অংশের মানুষ চাইছে, এবং সেই অংশটা খুব কম নয়, কারণ তারা বলছে বাংলাদেশে অথরিটি যদি ফিরিয়ে আনতে হয় তাহলে সেনা শাসন দরকার। এখন সেনা ভবিষ্যতে কি করবে না করবে আমি বলতে পারবো না, আমি একজন বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গিতে কথা বললাম। আরেকটা বিষয়, সেটা হচ্ছে দেখুন, একটা বিষয় আপনাকে যখন বাংলাদেশ নিয়ে আলোচনা করবেন আপনাকে মাথায় রাখতেই হবে, বাংলাদেশ রাজনীতির সঙ্গে হিংসা হচ্ছে একেবারে ইনএক্সট্রিকেবলি রিলেটেড উইথ ইচ আদার। তার কারণ কি, এটা শুধু 1975 নয়, এটা শুধু এই 2024-25 নয়, এটার রুটটা রয়েছে 1937-এ, যখন মুসলিম লীগ ক্ষমতায় আসার পরে ওই বাংলাদেশের ওই অংশ যেটা এখন বাংলাদেশ, সেখানে হিন্দুদের বিরুদ্ধে হিংসাটা শুরু হয়েছিল। তখন থেকে হিন্দুদের একটা অংশ ওই অঞ্চল ছেড়ে পশ্চিম দিকে চলে আসতে শুরু করেছিল। 46-47-এর ঘটনা নিয়ে তো বহু আলোচনা হয়েছে, পরে আলোচনা হতে পারে। 64-তে ঘটেছে, স্বাধীনতা আন্দোলনের সময় ঘটেছে, 75-এ শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর ঘটেছে। এমনকি একটা কথা বলি, শেখ হাসিনা যখন ক্ষমতায় এসেছে তার আগে তো তার উপর প্রাণঘাতী হামলা হয়েছিল, গ্রেনেড বর্ষণ হয়েছে, আইবি রহমানের মতো এরকম গুরুত্বপূর্ণ একজন নেত্রী, চোখ তার জখম হয়েছিল শেখ হাসিনা, এবং সুরঞ্জন সেনগুপ্তর বিখ্যাত নেতা ছিলেন আওয়ামী লীগের। একটা কথা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে 2009 সালে শেখ হাসিনা ঠিক আসার পরেই, এই একটা অংশ তারা আবার বিডিআর বলে একটা সংস্থা ছিল, এখন বিডিআরকে ওরা তুলে দিয়ে অন্য নাম করেছে, বাংলাদেশ রাইফেলস ছিল। বাংলাদেশ রাইফেলসের কিছু লোককে তারা উস্কানি দিয়ে তাদের কিন্তু রেবেল করে দিয়েছিল, তারা বেশ কিছু সেনাবাহিনীর লোককে হত্যা করেছিল একদম, এবং শেখ হাসিনা ওটা খুব ভালোভাবে সামলেছিলেন। কিন্তু আমার একটু অদ্ভুত লাগলো যে শেখ হাসিনা এতটা সাহসের সঙ্গে যিনি ওই পিলখানা হত্যা মামলা এবং তাকে সরানোর চক্রান্তকে আটকে দিলেন,
তাঁরই এতটা ভুল কি করে হলো যে এই ধরনের ক্রিমিনাল এলিমেন্টগুলো হাতে অস্ত্র রেখে দিল এবং মানে তার বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছে তারা জোট বাঁধলো, মিলিটারি কিচ্ছু করলো না, আর্মির মধ্যে এই সমস্ত জামাত লোকগুলো ঢুকে পড়লো। এইটা কিন্তু শেখ হাসিনার নেতৃত্বের কোথাও একটা ত্রুটি থেকে গেছে। আমি বিশ্বাস করি আগামী দিনে আবার আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হয় না। তাহলে বাংলাদেশকে কিন্তু মনে রাখতে হবে যে এই ক্রিমিনালগুলোকে, বিশেষত এরা প্রত্যেকে হচ্ছে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গোষ্ঠী। এই যে সব বাচ্চা ছেলে দুর্দান্ত বেরোয়নি, পড়েনি এখনো, তারাই সব লম্বা লম্বা কথা বলছে। দেখে তো আপনার আমার মনে হচ্ছে না আমাদের দেশে গুছিয়ে 3টে থাপ্পড় মারতাম, কিন্তু তারাই বাংলাদেশে এখন মনে হচ্ছে তারা বড় বড় নেতা। এগুলোই হচ্ছে এক একটা সমস্যা, এই সমস্যা দূর করতে হবে। আপনি যাদেরকে বললেন যে এই দেশে হলে এরা থাবড়া খেয়ে যেত আর কি, লোকের দিয়ে মানে বাংলাদেশে যেরকম এই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাদের কাছে সেনাবাহিনীর ডার্লিং। যখন 5ই আগস্ট সেনাবাহিনী এই সেনাপ্রধান যখন বলল যে বাংলাদেশের জনগণের উপর সেনাবাহিনী কোনো গুলিবর্ষণ করবেন না, এটা টেকনিক্যালি রাইট। তার কারণ কোনো দেশের সেনাবাহিনীর আইনে নেই তার দেশের জনগণকে প্রোটেক্ট করা তাদের কাজ বিদেশি শত্রুর হাত থেকে। আজকে যখন সেনাবাহিনী তাদেরকে বলছে যে পরিস্থিতি খারাপ ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে, তখন হাসনাতের এই গরম গরম কথা, সজীব মানে আহমেদ ভুইয়া তার যে বক্তব্য, আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার বক্তব্য আমরা দেখেছি। কিন্তু আবদুল্লাহকে কিন্তু এবার সেনাবাহিনী তারা পাল্টা পোস্ট নেত্র নিউজকে দেওয়া সেখানে সেনাবাহিনী বক্তব্যে তারা বলেছেন এই বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক স্টান্টবাজি ছাড়া কিচ্ছু নয় এবং অত্যন্ত হাস্যকর, এবং যে শব্দটা ব্যবহার করেছে অপরিপক্ক গল্পের সম্ভার। এই অপরিপক্ক গল্প মানে পাওয়ার্ড বাই, আমরা আছে না টেলিভিশনে প্রোগ্রামে পাওয়ার্ড বাই, প্রোগ্রাম পাওয়ার্ড হয়, কিন্তু পাওয়ার্ড বাই হয়ে একটা দেশের এরকম একটা সেন্সিটিভ রাষ্ট্রের পরিচালনা করতে এসে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাতে সত্যিকারের একটা ইনক্লুসিভ নির্বাচনের পথে বাংলাদেশ কিভাবে যাবে বলে আপনি মনে করছেন দেবশ্রী বাবু? শুভ সন্ধ্যা সুজিতদা। আমি যদি আমার ভারতীয় সত্তাটাকে বাইরেও সরিয়ে দিই, আমি একটা বিশ্ব নাগরিক হিসেবে ব্যাপারটা যদি দেখি, তাহলে দেখুন এই বাংলাদেশের যে সেনা তাদের ভূমিকাটা দেখুন, তার ভূমিকাটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ ভূমিকা। প্রথমত হচ্ছে আমার যতটুকু মনে পড়ে 5ই আগস্টের আগের দিন 4th আগস্ট ওয়াকারুজ্জামান বললেন যে আমার দেশের সেনাবাহিনী, যখন ছাত্ররা ডাক দিলেন যে বঙ্গভবন অভিযান হবে, কোনো ছাত্রদের এগেনস্টে কোনো রকম লেথাল ওয়েপেন ইউজ করবে না বা কোনো রকম ওদের আটকাবে না, এটা কিন্তু 4th আগস্টে কিন্তু সেনাবাহিনী থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছিল এবং পিল করে লোকজন বঙ্গভবনে ঢুকলো। আবার সেই সেনাবাহিনী কিন্তু 5ই আগস্ট প্রধানমন্ত্রী হাসিনাকে একটা সেফ প্যাসেজ করে ভারতবর্ষের একটা অ্যাসাইলামের ব্যবস্থা মতো করে দিতে পারলো। আবার এই সেনাবাহিনী নিজে কিন্তু তখন ক্ষমতাটা সরাসরি নামিয়ে তারাই একটা মিটিং টিটিং ডেকে এইসব যারা ছাত্র নেতাদের ডেকে তাদের একটা তত্ত্বাবধায়ক সরকারের গঠন করলো। যে তত্ত্বাবধায়ক সরকারের সাথে আজকে কিন্তু সেনাবাহিনী সম্পর্কটা ভীষণ কনফ্লিক্টেড, মানে জোন অফ কনফ্লিক্ট হয়ে গেছে, সেটা আমরা বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছি। এখন এই যে একটা ধারাবাহিকতা যে চলছে, যে সেনাবাহিনী ঠিক চাইছে নাকি, দেখুন উনি যাই বলুন, ওই যে ভদ্রলোক যে বললেন ছাত্রলীগের নেতা, সেনাবাহিনী দেশ পরিচালনা করবে না, সেনাবাহিনীর কাজ দেশ পরিচালনা করা নয়, সেনাবাহিনীর কাজ দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, দেশ পরিচালনা করবে সিভিলিয়ানরাই, গণতন্ত্রের তাই বলে। কিন্তু মুশকিল হচ্ছে কি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতিটা সেটাও গণতান্ত্রিক না, আর সেনাবাহিনী আসলে তো ক্ষমতায় যদি কিউর মতো যদি ক্ষমতা আসে সেটা তো মোটেই নয়। তাহলে বাংলাদেশ এখন কোন পরিস্থিতি দাঁড়িয়েছে? সেনাবাহিনী কোনোভাবে স্পেয়ার করছে না। অনেকগুলো ঘটনা যেমন আমরা শুনতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে যে তারা চাইছে পিউরিফাইড আওয়ামী লীগকে চাইছে, অথচ ছাত্ররা কোনো মতে আওয়ামী লীগকে চাইছে না, কারণ তারা বলছে আওয়ামী লীগ নাকি 2000 একে হত্যা করছে। দেখুন আওয়ামী লীগ এই যে ক্ষমতা যে 15 বছর যে চালালো, তার মধ্যে যে প্রস অ্যান্ড কনসগুলো ছিল, এটা তো ঠিক যে আওয়ামী লীগের মধ্যে একটা ফ্যাসিস্ট নেচার অবশ্যই ছিল, এবং আমিও বাংলাদেশে গিয়ে দেখেছি যে বিরোধীদের কোনো জায়গা ছিল না, বিরোধীদের কোনো বক্তব্য রাখার জায়গা ছিল না, এবং বিরোধী নেতা নেত্রীদের সবাইকে কারণে পড়েছে। কিন্তু আমি শেষ করছি না, আমি শেষ করছি। একটা প্রশ্ন এসে যায়, আওয়ামী লীগের সময় কিন্তু বহু এরকম আন্দোলন হয়েছে। এই নির্বাচনটা হওয়ার আগে ট্রাম বা ট্রেন বাস বহু জায়গায় অগ্নিসংযোগ, বিএনপি কিন্তু রাস্তা গরম করে রাখার মতো, বা হেফাজত ইসলাম
তারা কিন্তু বহু কিছু কিন্তু রাজপথে সংগ্রাম করেছে। বলা হচ্ছে যে আওয়ামী লীগ বিরোধীদের স্পেস দেয়নি, কিন্তু এবং বাংলাদেশের মানুষ কিন্তু একটা মধ্যবিত্ততে একটা উত্থান হচ্ছিল ইকোনমিক। এই যে ক্ষোভটা বাংলাদেশের মানুষের তো একটা ক্ষোভ ছিল। দেখুন আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু একটা প্রেস মিটে বলেছেন যে এই কিন্তু একটা ভীষণ ক্ষোভ ছিল হাসিনা সরকারের এগেনস্টে। ফলে এই খবরটা কিন্তু সবার কাছে ছিল, নিশ্চয়ই প্রধানমন্ত্রী হাসিনার কাছেও ছিল। এর মূল কারণ হচ্ছে নির্বাচনগুলোকে প্রহসন করেছেন, কিন্তু ওনার পজিটিভ সাইডে ছিল অপেক্ষাকৃত উনি ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে পেরেছেন, অপেক্ষাকৃত মৌলবাদীদের উনি কোণঠাসা করে রেখেছিলেন। ফলে প্রোজ অ্যান্ড কনস মিলিয়ে উনি একটা প্রশাসন চালিয়েছেন। কিন্তু একটা কথা তো বুঝতে হবে যে মানুষের ক্ষোভটা উনি আজ করতে পারেননি, যে মানুষের মুক্তকণ্ঠে কথা বলার জায়গাটা, বিরোধীদের পরিসরটা বারবার সংকুচিত হয়েছিল। কিন্তু তবু আমরা বলবো যে আওয়ামী লীগ অন্ততপক্ষে তারা কিছুটা গণতান্ত্রিক, কিছুটা ধর্মনিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেছে। কিন্তু এখন যারা ক্ষমতায় এসছে, যারা যখন 5ই আগস্ট যখন ছাত্র অভ্যুত্থান হলো, আমরা অনেকেই কিন্তু ভেবেছিলাম হয়তো একটা মিরাকেল হবে, কিন্তু দেখা গেল যারা মৌলবাদী তারা এসে পাশে দাঁড়ালো এবং বাংলাদেশ থেকে ধর্মনিরপেক্ষতা, বৌদ্ধবাদ এগুলো আস্তে আস্তে ছাড়তে শুরু করলো, যেটার এগেনস্টে আমাদের বিশ্ব নাগরিক হিসেবে, শুধু ভারতবাসী হিসেবে নয়, বিশ্ব নাগরিক হিসেবে বক্তব্য, যেখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, সেই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ফিরিয়ে আনা ভীষণ দরকার। তার জন্য বহুত্ববাদকে স্বীকার করাটা ভীষণ প্রয়োজন, যেটা বাংলাদেশের সংবিধানে ছিল, সেইটাকে কন্টিনিউ করা, এবং এই রিফর্মের মাধ্যমে যেটা করতে চাইছে এরা, যে বাংলাদেশের বহুত্ববাদকে ধ্বংস করতে চাইছে। আপনার একটা প্রশ্নের একটু উত্তর আমি একটু আরিফুলের কাছ থেকে নিয়ে নিতাম বিমলদা, তারপর আসছি। আরিফুল, তোমার কাছে আবারও আসছি। মোহাম্মদ আরিফুল ইসলাম আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, যিনি বাংলাদেশে ছাত্রলীগের একজন গুরুত্বপূর্ণ নেতা। আরিফুল অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, আমাদের এখানে বিজেপির একজন গুরুত্বপূর্ণ মুখপাত্র অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। তার একটা যে বক্তব্য যে শেখ হাসিনার মতো ওরকম একজন নেত্রী, যিনি গোটা বিশ্বে পরিচিত এবং ভারতীয় এই উপমহাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী, এত বড় ষড়যন্ত্র হচ্ছে, এই সমস্ত জঙ্গিরা এটা করতে সংগঠিত হচ্ছে, তিনি কিছু অ্যাকশন নিতে পারলেন না? বা ওবায়দুল কাদের বা এমন তাদের সব কথা, চুটকি মেরে ছাত্রলীগ নামিয়ে দেবো, সব কয়েক ঘন্টার মধ্যে সব করে দেবো, এই যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো যে হিতে বিপরীত হতে পারে, এটা কি শেখ হাসিনা বুঝতে পারেনি? বারবার এই প্রশ্নটা কিন্তু বিগত 7 মাস ধরে বিভিন্ন আলোচনায় বিভিন্ন যারা বক্তা তারা বলেছেন। একজন ছাত্রলীগের নেতা হিসেবে এটাকে কীভাবে বোঝেন? তিনি সত্যি কেন বুঝতে পারেননি? কেন এই ওবায়দুল কাদের মতো এরকম মহাসচিব বা এরা, বা যাদের বিরুদ্ধে এরকম কারি দুর্নীতির অভিযোগ, তারা কিভাবে এই দীর্ঘদিন নেতৃত্ব থেকে গেল? এই প্রশ্ন কি বাংলাদেশের, খুব অনেস্টলি স্পিকিং, বাংলাদেশের যারা আজকের যারা প্রজন্ম ছাত্রলীগের, তাদের মধ্যে কি প্রশ্নগুলো কি ঘোরাফেরা করছে, যে প্রশ্নগুলো উঠে আসছে? ধন্যবাদ আপনাকে। স্যার যেটা বলছেন, আসলে স্যার বলছে, স্যারের অবস্থান থেকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, বাংলাদেশে আসলে সাধারণ কোনো কোঠা আন্দোলন হয় নাই। ওটা ছিল টোটালি জামাত শিবির কর্তৃক এবং বিরোধী দল যতগুলো দল ছিল এবং জামাত শিবির এবং জঙ্গিরা মিলে এই আন্দোলনটা করছে। আর এই আন্দোলনে যেহেতু ওরা বলছে আমরা সাধারণ শিক্ষার্থী, কিন্তু ওইখানে একটা কথা উঠে আসলো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল যে আমি মুক্তিযোদ্ধাদের কোঠা দেব না রাজাকারের, মানে এটা কিন্তু ব্যঙ্গ করে বলছিল। মূলত এটার কারণে কিন্তু আমাদের মানে তো গভর্নমেন্টের এই অবস্থা। আপনি যেটা বলছেন স্যার, একটু সময় দেন স্যার প্লিজ। স্যার যেটা বলছিলেন টোটালি হচ্ছে ভিন্ন মত ভাবে এটা পোষণ করছেন। স্যার আর একটা কথা বলছেন যে হচ্ছে আপনি শেখ হাসিনা এটা বুঝতেই পারেনি কিভাবে কি আন্দোলন, আসলে এটা ছাত্রদের আন্দোলন ছিল না, এটা জঙ্গিদের আন্দোলন ছিল, যার কারণে আর ছাত্রদের মুখোমুখি জন্য শেখ হাসিনা কখনোই চায় না সাধারণ শিক্ষার্থীদের আঘাত পাক বা বাংলাদেশের সাধারণ মানুষ এই আন্দোলনের মুখোমুখি হয়ে সংঘর্ষ হোক, রক্তপাত হোক, যার কারণে উনি স্বেচ্ছায় বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের কাউকে মাঠে নামতে দেন। আমি একটা কথা বলি ভাই, আমি জাস্ট এই প্রসঙ্গে উত্তর দিই। সেটা হচ্ছে, আমি কিন্তু একবারও বলিনি যে 1 থেকে 4 এর মধ্যে উনি কেন গুলি চালাননি। আমি যেটা বলছি 1-4 বা তার আগে জুলাই মাসে যে আন্দোলনগুলো হচ্ছিল, সেই আন্দোলন তো একদিনে হয়নি। এই আন্দোলনের পেছনে ছিল একটা দীর্ঘ ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র করেছিল বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি, তার সঙ্গে ছিল জামাত ইসলামের কিছু শক্তি, তার সঙ্গে ছিল তথাকথিত হেফাজতে ইসলাম। এই আন্দোলনগুলো, এই ষড়যন্ত্রটা চলেছিল বহুদিন।
আর মানে 6 মাস 1 বছরও নয়, তারও আগে থেকে। কারণ বোঝা গেছিল যখন তাদের একটা অংশ পশ্চিম বাংলায় খাগড়াগড়ে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছিল, মানে ভুল করে বিস্ফোরণ ঘটিয়েছিল, কিভাবে ওই বাংলা ভাই বা এদের নেতৃত্বে সংগঠনগুলো বাড়ছে। আমি যেটা বলতে চাইছি, শেখ হাসিনা ডেফিনেটলি উপমহাদেশের ইতিহাস লিখলে শেখ হাসিনাকে বাদ দিয়ে তো হবে না। তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী। বাংলাদেশকে দরিদ্র দেশ থেকে যিনি ডেভেলপিং কান্ট্রিতে তুলে দিয়েছেন, তার তো কৃতিত্ব অস্বীকার করা যাবে না। কিন্তু আমি যেটা বলছিলাম, দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে, সেনাবাহিনীতে, পুলিশে যেভাবে হেফাজতে এবং জামাতরা ইনফিলট্রেট করছিল, সেইটাকে আটকাতে উনি পারেননি, এটা মানতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে একটা সময় এই হাসিনা, কিন্তু আমি খুব খুশি হয়েছিলাম, আমি কিন্তু খুব ক্লোজলি বাংলাদেশ ওয়াচ করি। 2020 সালে নিজে বাংলাদেশে গিয়ে আমার পরিস্থিতি দেখে আমারও ভালো লাগেনি। আমার মনে হয়েছিল যে বাংলাদেশে কোথাও একটা গোলমাল হচ্ছে অনেক কিছু, যেটা শাসক দল ধরতে পারছে না। সেটা হচ্ছে যে যেটা দরকার ছিল, যে আমি ধর্মনিরপেক্ষ, আমি স্ট্রংলি ধর্মনিরপেক্ষ থাকবো, কিন্তু একবার এই হেফাজতে ইসলাম বদমাইশি করেছিল, উনি একদম সিরে করে দিয়েছিলেন। অদ্ভুতভাবে সেই হেফাজতে ইসলামের প্রতি এত কেন নরম হলেন? বিভিন্ন যে মাদ্রাসাগুলোর উপর কোনো সরকারি নিয়ন্ত্রণ নেই, সেই মাদ্রাসা থেকে পাশ করে বেরোচ্ছে, তাদের প্রশাসনে তারা চাকরি পাচ্ছে, কারণ তাদের উপর কোনো প্রতিবন্ধকতা নেই। বাংলাদেশ কোর্টে যে মূর্তিটা থাকে, চোখে বন্ধ করা মূর্তি, সেটাকে সরিয়ে দিতে উনি বাধ্য হলেন, কারণ ওই জামাতিরা চাইছিল বলে। কোথাও একটা ভুল হয়েছিল, কিন্তু সেটা তো স্বীকার করতে হবে। যাই হোক, কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, বাংলাদেশে যাতে মানুষজন বাংলাদেশটা আফগানিস্তান বা সিরিয়া না হয়ে যায়, যেদিকে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু আফগানিস্তান, সেনাবাহিনী কিন্তু এই জায়গা থেকে সেনাবাহিনীর প্রতি আরিফুলও বললো একটা আস্থা আছে, এবং আমি যতটুকুনি দেখেছি ইজ এ ভেরি স্মার্ট জেনারেল। মানে ভেরি স্মার্ট জেনারেল। কিন্তু আমি সেনাবাহিনী নিয়ে আমি একটু স্টাডি করেছি। প্রথম কথা, তারা কি আফগানিস্তান বা সিরিয়া হয়ে যাবে বাংলাদেশ, তারা কি আটকাবে না? এই মুহূর্তে যদি সেনাবাহিনী তার ভূমিকা পালন না করে, আগামী দিনে সেনাবাহিনীর দিকে লোকে আঙুল তুলবে কেন, সেটা বলি। সময় আছে কি, নাকি আপনি এতে যাবেন? হ্যাঁ, আমি একটু আরেকটা আপনার প্রশ্নের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনি তুলেছিলেন আরিফুল, আরেকটা প্রশ্ন রয়েছে বিভিন্ন জায়গা থেকে, এটা অনেকেই বলছেন, এমনকি সেনাবাহিনী, আমি আগেই বলেছি জাতীয় নির্বাচন কমিশন, মানে এই সময় না, অন্তত সেপ্টেম্বর অক্টোবর নাগাদ তারা বলেছিল নির্বাচন হলে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন কিভাবে হবে। এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে, অনেকে বলছেন না আসতে পারে, কারণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হওয়া অসম্ভব, কিন্তু মডিফাইড হতে হবে, অর্থাৎ শেখ হাসিনা তার পরিবারের লোকজন ছাড়া আওয়ামী লীগ আসবে। এইটাকে কি হিসাবে দেখছে, মানে লীগরা, যারা ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, বিভিন্ন যে লীগ, যারা বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো রয়েছে, তারা এটাকে কিভাবে দেখছে? আসলে জননেত্রী শেখ হাসিনা বা শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগ কখনোই ইয়া করতে পারে না। আপনারা নিজেরাও জানেন, সবাই বোঝেন। আওয়ামী লীগ থাকবে, শেখ পরিবার থাকবে, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। এখনো যদি বাংলাদেশ আওয়ামী লীগের মানে সমর্থন বাংলাদেশে হচ্ছে সর্বনিম্ন বর্তমানে হচ্ছে 45%, বর্তমান সর্বনিম্ন 45%। আরো আমাদের জোটে আমাদের সাথে আরো অনেকে আছে। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে সেনাবাহিনীর বিষয়টা, সেনাবাহিনীর উপর আমরা আস্থা কি জন্য? অবশ্যই আমাদের সেনাবাহিনী তার সার্বভৌমত্ব রক্ষা করতে যা যা করার অবশ্যই করবে, কিন্তু নির্বাচনে যদি নির্বাচন হয়, এই মুহূর্তেও জননেত্রী শেখ হাসিনা ব্যতীত, আওয়ামী লীগ ব্যতীত নির্বাচনে তারা সফল হতে পারবে না। জননেত্রী শেখ হাসিনা এখন যদি ডাক দেয়, শুধু নির্দেশ দেয়, মানে আসলে এভাবে বলা ঠিক হবে না। জীবন দেওয়ার জন্য মানে আমরা সিরিয়াল দিয়ে রেডি, কারণ আমাদের তো জীবন নেই, আমরা একটা রুমের মধ্যে আবদ্ধ, আমরা কেউ বাইরে যাইতে পারতেছি না, আমাদের নামে একাধিক মিথ্যা মামলা। এখন নির্বাচন হলে, কারণ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, একটা স্কুলে বই দিতে পারে নাই। জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতে জানুয়ারি মাসের প্রথম দিনে বই তুলে দেওয়া হতো। এখন পর্যন্ত ইউনূস সরকার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সম্পূর্ণ বই দিতে পারে না, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। আবার কোঠা আন্দোলন করছে। আর একটা কথা বলি, এক কোয়েশ্চেনের মধ্যে আর এক কোয়েশ্চেন। কোঠা আন্দোলনের নামে আমরা করলাম কোঠা আন্দোলন, কোঠার জায়গাতে কোঠায় রয়ে গেল। এখন এই যে যারা অনেকেই নাকি শহীদ হয়েছে ওই কোঠা আন্দোলনে গিয়ে, তাদের পরিবারকে আপনার হচ্ছে ওই শহীদ পরিবারদের হচ্ছে চাকরি
ব্যবস্থা করতেছে এবং তারা চাকরির ব্যবস্থা করতেছে নিয়োগ প্রক্রিয়া ছাড়া সুপারিশে। সমন্বয় আপনারা দেখছেন নিশ্চয়ই, ওয়ার সাথে আপনার মানে সমন্বয়করা এবং বেশ কয়েকটা সমন্বয়ক মিলে আপনার মোটামুটি হচ্ছে 350 কোটি টাকার মতো লেনদেন করছে। আজকেই খবরটা দেখছিলাম, মানে বলছে আমি জানি না সত্যাসত্য কি, কারণ ক্রিপ্টোকারেন্সিতে সার্জিস আলম, এটা কি বাংলাদেশে এটা নিয়ে জোর চর্চা চলছে? আর একটা কথা বলি, আর একটা কথা হচ্ছে কি, এই যে মানে বললেন যে হচ্ছে এই বাংলাদেশ আওয়ামী লীগের কথা, যে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ মানে এখন নির্বাচন হলে বা বর্তমান কি অবস্থা, এখন বাংলাদেশ শুধু আওয়ামী লীগ না, শুধু আমরাই 45%, এবং সাধারণ মানুষ সবাই জননেত্রী শেখ হাসিনা চাচ্ছে, কেউ মুখে বলতে পারছে না, যে মুখ দিয়ে বলতেছে ওই মুখে মানে কষ্টেপ লাগিয়ে রাখছে, এবং ওই ব্যক্তিকে ধরে মারপিট করা হচ্ছে, এবং যে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নাম নিচ্ছে, যারা আত্মীয় স্বজন আওয়ামী লীগ করে তার পরিবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে, কেউ থাকতে পারতেছে না। এমন একটা জঙ্গিরা এমন ভাবে দখল করে নিচ্ছে এই দেশ আর বাংলাদেশ নাই, এই দেশ জঙ্গি দেশে পরিণত হয়ে গেছে, আর এই দেশ পাকিস্তানের পেতাত্তাদের আন্ডারে এই দেশ চলতেছে। এই দেশ বাংলাদেশে কোনো সদস্যের দ্বারা পরিচালনা হচ্ছে না, মানে টোটালি পাকিস্তান নিয়ন্ত্রণ। মানে খুবই এটা বারবার আরিফুল এই কথাটা বলছে যে একটা ঘরে বন্দি জীবন, বেরোতে পারছে না, ছাত্রছাত্রীরা জানুয়ারি মাসে বই পেত, এটা একটা খুব আনন্দের ব্যাপার ছিল গোটা বাংলাদেশ, এটা অভূতপূর্ব, সেই সব নেই, কারণ মনে হাসি নেই, হাসি উদাও বাংলাদেশ থেকে, হাসিনাও নেই, জনগণের হাসিও নেই। রাষ্ট্রের ভূমিকা একটা বড় কথা, রাষ্ট্রের ভূমিকা মানে একটা প্রতিবেশী, এইটা কিন্তু কল্পনাতীত ছিল, একটা জঙ্গির দেশে পরিণত হয়ে যায়। সুজিত দা, রাষ্ট্র এই একটা তত্ত্বাবধায়ক সরকারের নামে যে সরকার এসছে, যেটা সেনাবাহিনীও তার মধ্যে একটা ইনভলভমেন্ট রয়েছে, সেই সরকারের যে নিরাপত্তা, এই যে ভদ্রলোক উনি যে রাজনৈতিক দল করুন না কেন, উনি বাড়িতে বেরোতে পারছেন না, এই যে নিরাপত্তা দেওয়া, প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দেওয়া, তার ধর্ম, তার দল মত নির্বিশেষে, এটাই তো একটা মানে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ রাষ্ট্রের কাজ। সেই রাষ্ট্রই কিন্তু একটা ফেইলিওর হলো এই যে তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু উনি যেটা বলছেন, আমার মনে হয় কথা শুধু গন্ডগোল আছে, উনি বলছেন 48% আমরা, উনি কি বেসিসে বলছেন? কারণ ভয়ঙ্কর ক্ষোভ কিন্তু হাসিনা ছিল, যেমন বিমলদাদের দল আমাদের এখানে ব্যক্তি পরিবারতন্ত্রকে সমালোচনা করেন, আবার ওখানে আবার পরিবারতন্ত্রকে বলছেন যে হাসিনাই ফিরে আসবে। না না, বিমলদার একটা বিখ্যাত কথা আমি বলি, আপনি বলতে হবে না, বিমলদার রাষ্ট্র সব জায়গায় একই রকম বিচার হবে। না না, বিমলদার রাষ্ট্রবিজ্ঞান পড়াতে গিয়ে একটা বলতেন, আমি একটু মনে করি, দলকে বলছি না না, দল না, মানে বিমলদা যখন রাষ্ট্রবিজ্ঞানে মানে ভাষ্যকার হিসাবে যখন বলতেন যে এই উপমহাদেশে ব্যক্তি পরিবারতন্ত্র একটা বিরাট ভূমিকা আছে, বার্মা হোক, ভারত হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, বিভিন্ন আমার একটা ব্যাপার আছে, বাংলাদেশে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, ক্ষমতা নেবেন কি নেবেন না, সেটা আমি আপনি উনি ঠিক করতে পারি না, ওটা বাংলাদেশের জনগণ ঠিক করবে। আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াবে হাসিনার নেতৃত্বে, জনগণ যদি মনে করে যে হাসিনাকে চাই না দেবে না, সুতরাং ওটা আমি কিচ্ছু বলছি না ওই ব্যাপারে, আমি শুধু কতগুলো কথা বলছি। দুটো দিক দিয়ে আপনি ভাবুন, 2 মিনিট আমাকে সময় দিন। এক, বিএনপির দিক দিয়ে আপনি যদি দেখেন, বিএনপির হচ্ছে আশাভঙ্গের একটা কাহিনী, যেই শেখ হাসিনা চলে এলেন বিএনপির মধ্যে লাফালাফি শুরু হয়ে গেছিল, এই আমরা ক্ষমতায় এলুম বলে, কারণ উপসী ছাড়পোকা যা হয় রক্ত পেলে খেতে শুরু করে, ওরা তো একেবারে লাফালাফি শুরু করে দিয়েছিল কলেজ বিশ্ববিদ্যালয়ে, তাদের লোকেদের মধ্যে সে ব্যাপক আনন্দ উল্লাস ইত্যাদি। হঠাৎ করে দেখা গেল ওরা ভেবেছিল যে জামাত ইসলামী ওদের সঙ্গে থাকবে, পুরনো বন্ধু। জামাত ইসলামী দেখলো আমার তো নতুন বন্ধু এসে গেছে, একদম জামাত ইসলামী পাকিস্তানি পন্থী, আর যারা এই সমন্বয়ক তারা একদম পাকিস্তানের প্রায় রিপ্রেজেন্টেটিভের মতো আচরণ করছে, বলে এই তো আমার বন্ধু এসে গেছে। ব্যাস, এবারে যেহেতু এই নতুন দলটাও হলো, কি যেন নাম দিয়েছে দলটা, জাতীয় নাগরিক পরিষদ পার্টি, আচ্ছা, সেটা একটা জামাত ইসলামী, তারা আর কেউ বিএনপি কে চাইছে না, ফলে বিএনপির অবস্থা হয়ে গেছে না ঘরকা না ঘাটকা, ফলে বিএনপি ক্রমশ কিন্তু রেস্ট্রিভ হয়ে পড়ছে, তারা বিরক্ত হচ্ছে, এটা একটা দিক। অন্যদিকে আপনি যদি সেনাবাহিনীর দিকটা দেখেন, দেখুন বাংলাদেশের সেনাবাহিনীর একটা সমস্যা হচ্ছে যে সেনাবাহিনী এর আগে হস্তক্ষেপ করে অনেক ভুগেছে, আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে, তাই সেনাবাহিনী চট করে হস্তক্ষেপ করতে চায় না, উচিত নয়, আবার আমি বলছি উচিত নয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যে সমস্যা, যে সেনাবাহিনী এমনিতে সংখ্যাটা খুব কম,
সব মিলিয়ে সেনাবাহিনীর সংখ্যা 80 থেকে 90,000 নেই। সেনাবাহিনী রিক্রুট ভালোভাবে হয়নি, যারা আছে তারা বয়স্ক মানুষ, নতুন রিক্রুটমেন্ট হয়নি। পুলিশ ফোর্স ধ্বংস হয়ে গেছে, পুলিশের অধিকাংশ অনেককেই মেরে ফেলেছে, পুলিশের অস্ত্র লুট করে নিয়ে পালিয়ে গেছে। ফলে এই সময়ে সেনাবাহিনীর একটা ভূমিকা ছিল। সেনাবাহিনী দ্বিধাগ্রস্ত এই কারণে, বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন জায়গায়, আফ্রিকার একটা দেশ সিয়েরা লিওনে বাংলা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কারণ ওখানে বাংলাদেশের সেনাবাহিনী মানে শান্তিরক্ষী ভূমিকা পালন করেছে। কারণ আমার একটা খবরের কাগজে কয়েকদিন আগে বেরিয়েছে, এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নয়, একটা রিকগনিশন দিয়েছে ওরা, কোনো অফিসিয়াল ডকুমেন্ট নয়, কিন্তু যাই হোক বাংলাদেশ ওখানে মানে ওখানে বাংলা ভাষাটা খুব চলে। আর ওদের দেশ থেকে আমি শুনেছিলাম, আমি সত্যি জানি না। আচ্ছা, দ্বিতীয় কথা যেটা, বাংলাদেশের সেনাবাহিনী যদি আবার রাজনীতিতে ঢুকে পড়ে, তখন তার যে আন্তর্জাতিক ওই যে ভূমিকাটা ছিল, সেটা হয়তো ওয়াকারুজ্জামান ভয় পাচ্ছেন। ওয়াকারুজ্জামানকে হয়তো দেখতে একদম বিশ্ববিদ্যালয়ের কলেজের অধ্যাপক বা ডাক্তারের মতো, কিন্তু তিনি সেনাবাহিনীর লোক। আমি একটা মনে করিয়ে দিই, মাস 2-3 আগে এই সব গোষ্ঠীগুলো, ইসলামী গোষ্ঠীগুলো রাষ্ট্রপতি ভবন ঘেরাও করতে যাচ্ছিল, দখল করতে যাচ্ছিল, সেনাবাহিনী পিটিয়ে কিন্তু তাড়িয়ে দিয়েছিল। ফলে উনি তার জায়গায় এখনো ঠিক আছেন। ফলে আগামী দিনে সেনাবাহিনী যদি পজিটিভ ভূমিকা পালন করে গণতন্ত্রকে ফিরিয়ে আনে বাংলাদেশে, তাহলে কিন্তু বাংলাদেশ আবার ভালো জায়গায় চলবে। এখানে সেনাবাহিনীর ভূমিকাটা অত্যন্ত ক্রুশিয়াল। আমি একটু আসছি মোহাম্মদ আরিফুল ইসলামের কাছে। সময় একেবারে যেহেতু অন্তিম মুহূর্তে, কারণ আবার ওকে ভবিষ্যতে আমরা কিভাবে পাবো, আমি তো চাইবো আরিফুল তুমি অনেক সুন্দর ভালো থাকো, এটা একটা কঠিন পরিস্থিতি বুঝতে পারছি, তবু একটা শেষ প্রশ্ন, মানে প্রতি মুহূর্তেই কঠিন পরিস্থিতিতে কি এটাই হচ্ছে যে কবে ফিরছেন শেখ হাসিনা, তাই তো? আর ভারতের প্রতি আস্থা আওয়ামী লীগের এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে আরিফুল? আসলে ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় পুরা ভারতবর্ষ আমাদেরকে যেভাবে যে পারছে, আমরা তো আসলে ছাত্র মানুষ, আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে রাজনীতি করতেছি, মোটামুটি তথ্য জানি, আমরা আসলে বিভিন্ন বই পুস্তক থেকে আমরা এটা সংগ্রহ করছি বা জানতে পারছি, বিভিন্ন ইতিহাস থেকে জানতে পারছি। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে ছিল। বর্তমান বাংলাদেশ থেকে জঙ্গি মুক্ত করার জন্য ভারত যেভাবে পারে পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে ঠিক জঙ্গি মুক্ত করার জন্য, এবং ভারতকে ওরা শুধু আমাদেরকে হত্যা করতেছে, অনেক ছাত্রলীগের ভাইকে আমরা ভারতপন্থী। ভারতের কথা মুখে বললেই, আমরা যদি একটা ফেসবুকে পোস্ট দিই ভারত একটা সুন্দর কাজ করছে, আমরা একটা লাইক পর্যন্ত দিতে পারি না। ওই ফেসবুকে লাইক ধরে তারা আইডি শনাক্ত করে তার বাড়িতে গিয়ে মারপিট করে। অথচ বর্তমান বাংলাদেশে এমন একটা পরিস্থিতি, ইতিহাসে 100 টাকা কেজি চাউল হয় নাই। এই আমরা ভারত বর্জন করি, খালি বাঙালি যারা বাঙালি আছি, বিশেষ করে জঙ্গি গোষ্ঠী খালি বলে যে ভারত বর্জন করো, অথচ ভারত ছাড়া আমরা এক মিনিট চলতে পারি না। আপনাদের পণ্য বা প্রোডাক্ট বিভিন্ন কিছু, আমি একটাই হচ্ছে যে মনের মধ্যে কতটা আশা, নিজেদের মধ্যে আলোচনায় কি মানে শেখ হাসিনা কি দ্রুত ফিরলে পুরো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ একেবারে অন্য ফর্মে ফিরে যাবে, এটাই তো কি আশা, না অন্য কিছু ভাবনা আছে? না, আসলে শেখ হাসিনা শুধু নির্দেশের অপেক্ষায় আছি। আমরা ঢাকায় পালা আছি 80 থেকে 90 লক্ষ লোক, ঢাকার আশপাশ দিয়ে, শুধু ঢাকা না, ঢাকার আশপাশ দিয়ে 80 থেকে 90 লক্ষ লোক আমরা আত্মগোপন করে আছি। আমাদের বিভিন্ন মামলা হয়েছে, বিভিন্ন মিথ্যা মামলা হয়েছে। আমাদের ডাক দেওয়া মাত্র আমরা নেমে পড়বো, এবং আগের আওয়ামী লীগ থেকে এখনকার আওয়ামী লীগ 100 স্ট্রং এবং শক্তিশালী। আমাদের সামনে রুখে দাঁড়ানোর কেউ নেই। কি জন্য? আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমরা শেখ হাসিনা শুধু আমরা না, সাধারণ মানুষ, রিক্সা চালক থেকে শুরু করে রিক্সা চালক, দিনমজুর এবং বাংলাদেশ গার্মেন্ট শিল্পর একটা বড় অংশ আমাদের সাথে আছে, এবং সবাই আছে। সেদিন সেনাবাহিনী আটকালো বঙ্গভবনে ঢুকতে, অথচ 5 আগস্ট কেন আটকালো না? এই যে মাঝখানে কেন আটকালো না? সেদিন তো তার আগের দিন ঘোষিত ওরা দিল যে আমরা কোন রকম গুলি চালানোর কথা সেনাবাহিনী বলেছিল, গুলি চেষ্টা করেনি, অবাধে ঢুকেছে। তার মানে কি জনরোষটা ছিল? অফকোর্স জনরোষ ছিল, শুধু জনরোষটার উপর ভিত্তি করে হয়তো অনেক কিছু হয়েছে, কিন্তু জনরোষ ছিল। এইটা কিন্তু হাসিনা সরকার বা হাসিনা তিনি দেখতে পাননি। যাই হোক, আমরা তবে আমি অবশ্যই আজকের জনমত এই পর্যন্তই থাকছি। বাংলাদেশের যে পরিস্থিতি আমরা এখান থেকে বসে আমরা করছি, বা ভারতের দৃষ্টিভঙ্গি কি হবে,
বা বাংলাদেশের এই যে এই উপমহাদেশে গুরুত্বপূর্ণ তার ভূ রাজনৈতিক অবস্থানের কারণে যে রাজনীতি এবং বাংলাদেশের যে ক্যান্টনমেন্ট ড্রিভেন পলিটিক্স বিভিন্ন সময় একটা বড় ফ্যাক্টর হয়েছে, যেটা উপমহাদেশে বিভিন্ন জায়গায় হয়েছে, অত ভারতবর্ষ হিসাবে এই ধরনের অবস্থার আমরা কখনো সম্মুখীন হয়নি। তাই আমরা যেভাবে গণতন্ত্রকে ভাবি বা দেখি সেখানে অপূর্ণতা থাকলেও যে চর্চা ভারতে হয় বাংলাদেশেও আমরা এটা আশা করব। তার কারণ পার্শ্ববর্তী বাংলাদেশকে আপামর ভারতবাসী শুধু একটি শব্দ এর জন্য যথেষ্ট, তারা ভালোবাসে। বিভিন্ন রকম বিভ্রান্তি, যেটা আরিফুল বলছিল যে অতি বিদ্বেষ, কথায় কথায় ফেসবুক পোস্টের মধ্যে করলে আইডি ট্র্যাক করে চলে যাওয়া, এই যে একটি গুপ্তরাষ্ট্র, একটা জঙ্গি রাষ্ট্রের সমস্ত রকম লক্ষণ এখানে রয়েছে। ক্যাডার বেসড, এক একটা ক্যাডার যখন সরকারি পুষ্ট হয়, এরকম প্রচুর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরবর্তী এরকম ইস্ট ইউরোপের ছবিগুলো যদি আমরা দেখি, বা তার আগের গেস্টাপোরা যেরকম ভূমিকাগুলো পালন করত, আজকে কিন্তু বাংলাদেশের শিবির বা হচ্ছে এই ইসলামী ঐক্যজোট, তারা কিন্তু উইচ হান্টের মতো খুঁজে বেড়াচ্ছে। অপারেশন ডেভিল হান্টও হয়েছে, পুরো তাদের লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগ। ইত্যবসরে একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী সময় আবারও জানাবো। সময় যেহেতু অতিক্রান্ত, প্রোগ্রাম কন্ট্রোল রুম থেকে বারবার বলা হচ্ছে যে একেবারে শেষ করতে, শুধু বলি যে 31 তারিখে ঈদ হয়ে যাবার পর বাংলাদেশের যিনি সনাতন জাগরণ মঞ্চের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তার শুনানি হবে। কোথাও একটা আশা করছেন যে 3 মাস 90 দিন অনেকদিন আগে অতিক্রান্ত হয়ে গেছে, এবার হয়তো তার তিনি হয়তো তাকে জামিন তিনি পেলেও পেতে পারেন। দেখা যাক, এরকম একটা কঠিন জটিল পরিস্থিতিতে আছে এবং প্রতি মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি আপনাদেরকে আমরা আপডেট দেবো। ধন্যবাদ অধ্যাপক দেবর্ষী ভট্টাচার্য, অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, এবং বিশেষভাবে ধন্যবাদ আরিফুল ইসলাম। ভালো থেকো আরিফুল। কঠিন পরিস্থিতিতে অবশ্যই আমাদের ভারতবর্ষের মানুষের একটা, এবং পশ্চিমবঙ্গের মানুষ, তারা তো চায় সবসময় বাংলাদেশকে অত্যন্ত কাছের মনে করে, এবং যেটা বললাম ফাঁকা খাকা মার্কুইস স্ট্রিট দেখলে অনেক পশ্চিমবঙ্গবাসীর মনেও ঈদের সময় আসছে, বহু জায়গায় কেনাকাটার উপর প্রভাব পড়ছে, এইসব প্রতিবেদনগুলো আমরা বিভিন্ন সময় তুলে ধরেছি। তাই আজকের মতো শেষ করছি জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।